একটি ছেলে বিদেশে বহু বছর কাজ করার পর সবেমাত্র বাড়ি ফিরেছে এবং বাড়ি ফেরার মাত্র দুদিনের মধ্যেই তাকে হত্যা করা হলো। সে বিদেশে এমন কি কাজ করত যার জন্য তাকে হত্যা করা হলো? নাকি এটা কোনো পুরনো আক্রোশ? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প অনিক চক্রবর্তীর কলমে দেবানন্দপুরের হত্যালীলা। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সন্ধ্যারতি দিয়ে ঘরে ফিরছিল কুন্তলা। তার হাতে প্রদীপ আর মাথায় ঘোমটা। ঘোমটা টেনে সে প্রতিদিনের সূর্যাস্তের পর তুলসী মঞ্চে প্রণাম করে। ওইদিকে আবার ঠিক ঘরের বৈঠকখানায় বসে হরিকুড়ো সুর করে কাশিদাসী মহাভারত পাঠ করে। গ্রামের নিস্তব্ধতার পরিবেশ। সদ্য হরিকুড়োর বড় ছেলে বিজয়লাল ফিরেছে তার নিজের দেশের বাড়িতে। কিন্তু আজকে যে এই অনপ্রবিত ঘটনা ঘটবে সেটা কারোরই জানা ছিল না। হরিকুড়োর ছেলে সর্বদাই শহুরে আদব কায়দায় মানুষ। বড় বেশি কারোর সাথেই কথা বলে না। নিজের মনেই সে মশগুল হয়ে থাকে। সব কিছুই ঠিকঠাক চলছিল। সন্ধ্যার নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ একটা চিৎকার ভেসে এলো কুন্তলার কানে। কেউ যেন চিৎকার করে উঠেই আবার কিছুক্ষণ পর থেমে গেল, অর্থাৎ তাকে থামিয়ে দেওয়া হলো। কুন্তলা কিন্তু প্রদীপ হাতে ওই চিৎকার লক্ষ্য করেই দ্রুত পায়ে বাগানের পেছন দিকে গেল। আর ওইখানে গিয়ে ম্লান প্রদীপের আলোতে সে যা দেখল তাতে তার হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল। প্রদীপটা মাটিতে পড়তেই চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। কুন্তলার মুখটা ঈষৎ হাঁ হয়ে রইল, আর ওই বিস্ময় মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছিল না। হরিকুড়োর বয়স ৭২ হলেও তার চলাফেরা করার শক্তি রয়েছে। কার্তিকের ওই শীতের সন্ধ্যায় তিনি গায়ের উপর আলোয়ান চাপিয়ে দ্রুত বাগানে গেলেন আর চিৎকার করে বাড়ি মাথায় তুলল। ওরে ওরে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল! কেমন কেমন করে এটা হলো রে? হ্যাঁ কুন্তলা, ও মা কুন্তলা, কি হলো তোর মা? ওরে কি সর্বনাশ হয়ে গেল! কে আছো, কোথায়, বাঁচাও! কি হয়ে গেল? সন্ধ্যার ওই নিস্তব্ধতার ভেতর থেকে এমনভাবে চিৎকারটা করলেন, অমনি আশপাশ থেকে দৌড়ে এলো দুজন ছোকরা। তারা এই সন্ধ্যার অন্ধকারে যাচ্ছিল চৌধুরীদের পুকুরে ছিপ কেটে মাছ ধরতে। কিন্তু ছিপ কাটা হওয়ার পরই যেই না ওদিকে গেছে, অমনি বৃদ্ধের ওই কণ্ঠ তাদের কানে প্রবেশ করল। আর ওই কণ্ঠ শুনেই তারা বাড়ির দিকে মুখ করে একবার থমকে দাঁড়ালো। চৌধুরীদের পুকুরে পৌঁছবার পথ দিয়ে যেতে হলে এই বাড়িটাকে অতিক্রম করতে হয়। দুজন এবার অবাক হয়ে বলে উঠল, আরে কথাই, খুড়োর বাড়ি থেকে এই শব্দটা ভেসে এলো না? হ্যাঁ রে পরাণ, দেখ তো আসল ব্যাপারটা কি। হাতের লণ্ঠনটা উস্কে দে দেখি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না যে। দুজনেই এবার ওই বাড়ির দিকে চলতে শুরু করলো। আর গিয়ে দেখলো নিরেট অন্ধকারের ভেতর বৃদ্ধ হরিকুড়ো উপুু হয়ে বসে রয়েছে, আর তার চিবুকটা বুকের সাথে লেগে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। গদা এবার বলল, বলি ও খুড়ো, ও খুড়ো, এইভাবে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে? তাদের দেখে ওই বৃদ্ধ এবার নড়ে উঠল আর হাউ হাউ করে বলে উঠল, ওরে ওরে, খুন হয়েছে রে, খুন হয়েছে! কেউ কেউ পুলিশ ফাঁড়ির কাছে গিয়ে একবার খবর দে বাবা, একবার খবর দে। কি হয়ে গেল, কি হয়ে গেল বাবা? খুন! কথাটা বেশ জোরের সাথেই বলল পরাণ। গ্রামের মধ্যে খুন হবে, তাও আবার ভর সন্ধ্যাবেলায়, সেটা কেউই চিন্তা অবধিও করেনি। ওই কথাটা শুনে তারা পেছনের বাগানের দিকে গিয়ে দেখল, সত্যি দুটি মূর্তি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। প্রথমটা কুন্তলা, আর তার পাশে পড়ে রয়েছে ভেঙে যাওয়া মাটির প্রদীপ। আর দ্বিতীয়টা সাংঘাতিক, বিজয়লালের রক্তাক্ত দেহ। রক্তের ঘাসের জমি ভিজে গিয়েছে। দুজনেই দাঁড়িয়ে ওই বিরল দৃশ্যটা দেখল বটে, কিন্তু সেই দিকে কারোর যেতে আর সাহস হলো না। উভয়ই দৌড়ে গেল গ্রামের দিকে। তাদের মাথা থেকেও মাছ ধরার ইচ্ছেটাও যেন কর্পূরের মতো উবে গিয়েছে।
গ্রামের মানুষেরা ওই সংবাদ শুনে সকলেই ছুটে এলো। মেয়ে আর বউরা কুন্তলাকে নিয়ে বৈঠকখানায় হাওয়া বাতাস করতে লাগলো। কুন্তলা তখন সংজ্ঞাহীন। বেশ খানিক পরেই কুন্তলার জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু ভয়ে তার মুখ থেকে কিছুই বেরোলো না। কি দেখেছিল সন্ধ্যার দিকে সেটা বলতে গিয়েই সে বারবার হোঁচট খাচ্ছে। চোখে মুখে লেগে আছে আতঙ্ক। বহু কষ্টে মনের মধ্যে জেগে ওঠা ভয় সংযত করে খানিকটা ধাতস্থ হওয়ার পর সে বিমর্ষ মুখে বলল, আমার ভাই কি বেঁচে আছে? তার উত্তরে কেউ একজন বিজয়লালের মৃত্যুর সংবাদটা দিতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই একজন বৌমতো কে যেন সংবাদদাতার হাতটা চেপে ধরে চোখের ইশারায় তাকে নিষেধ করল। কেননা এই দুর্বল অবস্থায় ওই সংবাদটা যদি কুন্তলার কানে গিয়ে পৌঁছয় তাহলে সে সেই ধাক্কাটা নাও সামলে উঠতে পারে। তাই ওই মহিলাটি প্রসঙ্গ ঘুরিয়ে উঠে বলল, যা যা দেখেছি সাংঘাতিক। আমার আমার খুব ভয় করছে দিদি। আমি ওই ছায়ামূর্তিটাকে করমচার ঝোপের আড়ালে লুকিয়ে যেতে দেখলাম। সে হয়তো আমাকেও আঘাত করত, কিন্তু তার আগেই আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। সবার আগে আমি থানাতেই যা বলার বলবো। তার আগে আমার কাছে কিছু জানতে চেও না। বেশ অধৈর্য কণ্ঠে বলে উঠল কুন্তলা। সে তখনও সকলের মাঝে থরথর করে কাঁপছিল। তার মাথার ঘোমটাটা বারে বারে খুলে যাচ্ছিল। কার্তিক মাসে এই ঝাঁকিয়ে পড়া শীতকালেও যেন সে যথেষ্ট ঘামছিল। সন্ধ্যার আধারে কে বাড়িতে আসতে পারে সেটা কিন্তু সে বুঝতে পারছিল না। গ্রামের মধ্যে ভূত প্রেত ইত্যাদির উপদ্রব আবহকালমান ধরে চলে আসছে, সেটা সকলেই জানে। তাই বলে কেউ যে খুন হয়েছে তেমনটা কখনোই শোনা যায়নি। গ্রামের নাম দেবানন্দপুর, পূর্ববঙ্গের একটি ছোট্ট পাড়া গ্রাম। সেখানে জনাকতক ব্যক্তিরা তার স্ত্রী সন্তান নিয়ে বাস করে। বেশিরভাগই চাষি গৃহ পরিবার। হ্যাঁ, কাছে আছে ছোট্ট একটা জমিদার বাড়ি, কিন্তু সেইটার আর আগের মতো কোনো জৌলুস নেই। আর ওই বাড়িতে এখন আর কেউ থাকেও না। কাছেই একটা ছোট কাঠারি বাড়ি আছে, সেটা ঝোপঝাড়ে প্রায় ঢেকে গিয়েছে। যাই হোক, এই সুন্দর পরিবেশের গ্রামে কেউ জলজ্জান্ত মানুষ খুনের কথা কল্পনাও করতে পারেনি। গ্রামের কিছু মানুষ বিজয়লালের দেহটা উঠোনে একটি তক্তার কাছে শুইয়ে রেখেছে। বিজয়লালের ওই নিষ্প্রাণ দেহটা পড়ে রয়েছে, আর তার গলায় মারাত্মকভাবে অস্ত্রের আঘাত করা। গলাটা চিরে ফেলে কেউ যেন কিছু একটা খোঁজার চেষ্টা করেছে। হরিখুড়ো হাউ হাউ করে কাঁদছে। তার কান্নার দমকে পরিবেশের সৃষ্টি বিষাদের ছায়া। রাত ক্রমেই গভীর হলো, আর সকলেই হরিখুড়োকে আশ্বাস দিয়ে চলেও গেল। পুলিশ ফাঁড়িতে সংবাদটা দেওয়া হয়েছে, আর ওখান থেকে লোক আসতে তাও মোটের ওপর সময় লাগে প্রায় একটা গোটা ঘন্টা। তাই কালকে সকালের আগে কেউই এখানে আসতে পারবে না। গ্রামের যে ছেলেটা সংবাদ দিতে ছুটে গিয়েছিল সে দ্রুত এবার ফিরে এলো। গ্রামের লোকেরা তখন যাই যাই করছে। শীতের সন্ধ্যার দিকে সকলেই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বেশিরভাগ সবাই এই ঘুমেরই প্রাধান্য দিত, যদি না এমন একটা কাণ্ড ঘটত। কিন্তু দরজা দিয়ে পথরোধ করে ছেলেটা দাঁড়াতেই সকলে থমকে দাঁড়ালো, আর একজন বয়স্ক লোক বলে উঠল, এই বিশু, তুই গিয়েছিলিস পুলিশের ফাঁড়িতে? দারোগাবাবু কি বলল? বিশু দরজার চৌকাটেই বসে পড়ল। সে বলল, খুনটা আমিও হতে পারতাম। সকলকে বলে দিচ্ছি যে আর নিরস্ত্র হয়ে বেরিও না বাইরে। আমি যদি এইভাবে ছুটে না আসতাম তাহলে আমার দেহটাও খুঁজে পেতে কিনা সন্দেহ। বলছিস কি রে? তোকে আবার কে খুন করতে গিয়েছিল? তার কি আর মুখ দেখেছে নাকি? চলার পথে তেমনটা কিছুই খেয়াল করিনি। সাইকেল নিয়ে বাই বাই করে আধ ঘন্টার মধ্যে আমি থানায় পৌঁছে সব খবর দিলাম। আর ওই খবরটা দিতেই আমাকে থানার দারোগা আশ্বাস দিয়ে বললেন যে, আপনি কিছু ভাববেন না, আমি কালকেই গিয়ে ব্যাপারটা দেখছি। কিন্তু দেহটা কেউ যেন দাহ না করে। দেহটা ময়না তদন্ত করতে হবে, আর ওই দেহটা নিয়ে অনেক কিছু করার আছে। খুনি কিন্তু দেহটা সরাবার চেষ্টা করবে, কিন্তু খুব কড়াভাবে পাহারা দিতে হবে। তাই আমরা কালকে আসার আগেই যেন দেহটা কেউ সরিয়ে না ফেলে। আমি তখন জিজ্ঞেস করলাম, দারোগা বাবু, দেহটা কেউ কেন সরাবে? যে খুনি সে তো খুন করে চলে গিয়েছে, আবার কিসের দরকার তার ওই দেহটা নিয়ে? খুনি সর্বদা নিজের প্রমাণ লোপাট করার চেষ্টা করে।
ফলেই সে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে ওই দেহটা সরিয়ে যে করেই হোক নয় আগুন লাগিয়ে দেবে, নইলে ওই দেহটার থেকেই আমরা কিছুটা হলেও প্রমাণ পেতে পারি। আর শুধু তাই নয়, ওই দেহে খুনির হাতের ছাপ আছে। আপনি হরিবাবুকে বলুন যে সতর্ক পাহারা দেওয়ার জন্য। কালকে আনুমানিক ওই ভোর 5টা থেকে 6টার মধ্যে আমরা পৌঁছাচ্ছি। তারপর বাকিটা আমার হাতে ছেড়ে দিন। খুনের মোটিভ আছে, নইলে খুন হতে পারে না। আমি আর কোনো কথা না বলে থানায় ডায়েরি করে দিয়ে ওখান থেকে রওনা হলাম। কিন্তু থানা ছাড়িয়ে যেই বড় রাস্তার ধারে এসে পৌঁছেছি, অমনি কেউ আমার গায়ে কিছু একটা ছুঁড়ে, সম্ভবত একটা কাঁঠাল গাছের ডাল ছুঁড়ে এমন আঘাত করলো যে আমি বেশ আহত হয়েছিলাম। তারপর দেখলাম একজন সারা অঙ্গে র্যাপার জড়িয়ে কেউ যেন আমার দিকে ছুটে আসছে। আমি ওইখান থেকে বাবাকে বলে প্রাণ নিয়ে ফিরে এসেছিলাম। আর গ্রামের চেনা পথ অব্দি আস্তে আস্তে তারা কোনো হদিশ পায়নি। কোন দিক অব্দি সে তোকে তাড়া করেছিল বিশু? বিশু এইবার দূরে অন্ধকারের মধ্যে যে শিব মন্দিরটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই দিকে আঙুল দেখিয়ে বলল, ওই অবধি আমাকে তাড়া করেছিল। আর আমার দিকে আর একটা বেশ শক্তপোক্ত ডাল ছুঁড়ে মেরেছিল। ডালটা ছুঁড়েছিল অবশ্য আমার মাথা লক্ষ্য করে। আর ওই ডাল যদি আমার মাথায় লাগতো তাহলে আমার বংশত্ব প্রাপ্তি নিশ্চিত ছিল। বাবা গো, বড্ড বাটা বেঁচে গেছি। বিশুর মুখ থেকে সম্পূর্ণ কথা শুনে এবার সকলেই ভয় পেল। কিন্তু ওই দেহরক্ষাটা করবে কে, সেইটা প্রথমে কেউই বুঝতে পারল না। কেননা খুনি যে দেহটা নষ্ট করবে সে সম্বন্ধে আমরা সকলেই জানতাম। আর খুনি যেই হোক না কেন, সে যে সামনে থেকে আক্রমণ করবে না এটা বিশুর ওই জবানবন্দি থেকে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে। আর যে পাহারা দেবে তাকেও যে হত্যা করবে না নিজের স্বার্থসিদ্ধির জন্য, সেটাও কেউ হলপ করে বলতে পারছে না। যাই হোক, এইবার দলের মধ্যে ওই বৃদ্ধ বলে উঠল, কিন্তু কেউ কি এমন সাহসী আছে যে আজকের রাতটা এখানে থাকতে পারবে? আমাদের গ্রামের ছেলে বিজেলালের যে এমন অবস্থা হয়েছে সেটার জন্য দোষীকে উপযুক্ত শাস্তি দিতেই হবে, নইলে আজকে যে খুন করেছে কালকে আমাদের মধ্যে যে কেউই খুন হয়ে যেতে পারে। কথাটা শুনে সকলের মধ্যে একজন সন্ডাগোছের ব্যক্তি বলে উঠল, আমি পাহারা দেবো। আমার কাছে এক গাছা লাঠি আছে। কালকে ভোর অবধি কোনো সমস্যা হবে না। তামাক খেতে খেতে আর গল্পগুজব করে দিব্যি কাটিয়ে দেবো। আমার সাথে আরও একজনকে রাখতে চাই। ওই তো বিশুবাবু আছে, সেই থাকুক আমার সঙ্গে। তাই ঠিক হলো। বিশু নিজেও থাকতে রাজি হলো। কিন্তু সকলে চলে যেতেই বুকের ভেতর থেকে কুন্তলার আর্তনাদ ভেসে এলো। সে ছুটে এসে বলল, এই যে আপনারা কেউ যাবেন না, আমার কথাটা একবার শুনে দেখুন। সকলেই আবার থমকে দাঁড়ালো। দেখল যে কুন্তলা দাঁড়িয়ে দাওয়ার ওপরে এসে সে হাঁপাচ্ছে। তার হাতে ধরে থাকা চিরকুটটার দিকে সকলের নজর গেল। বৃদ্ধ ব্যক্তিটি ফুরুকুচকে প্রশ্ন করলেন, ব্যাপার কি মা? তুমি আমাদের দাঁড়িয়ে যেতে বললে কেন? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো? আর তোমার হাতে ওটা কি শুনি? আমার কথাটা একবার শুনুন, না হলে যে আমাদের উপর ঘোর বিপদ ঘনিয়ে আসবে, তখন আমার কি হবে? আমার বাবা বয়সজনিত কারণে অশক্ত হয়ে পড়েছেন। তিনি তো আর বিপদ সামাল দিতে পারবেন না। আরে হলোটা কি শুনি? এই দেখুন, আমার শোয়ার ঘরের বিছানায় এই 2 ছত্রকে লিখে ফেলে রেখেছে। এটা দেখে নিন, তারপর আপনাকে আমি বলে দিচ্ছি কেউ আমাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লিখেছে। দেখুন। বিশু এই গ্রামের লেখাপড়া জানা ছেলে। সে কাছে এগিয়ে এসে বলে উঠল, দাও তো কুন্তলা, আমি পড়ে দেখছি, দাও। সে হাত বাড়িয়ে ওই পত্রখানা নিয়ে হেরিকেনের আলোটা যেখানে রাখা রয়েছে সেখানে মেলে ধরল আর ধীরে ধীরে ওটা পড়ল। ওই পত্রটাতে স্পষ্টতই লেখা ছিল যে যদি দেহটা সরাতে বাধা দেওয়া হয় আর যদি এই ব্যাপারে আইনের সাহায্য নেওয়া হয় তাহলে ফল খুবই খারাপ হবে। এই বাড়িতে আগুন জ্বলবে আর কেউ বাঁচবে না। তাই সব পাহারা উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আর সবার আগে মারণকূপটা এসে পড়বে কুন্তলারই ওপরে। ওই চিঠিটা পড়ে সব কথা জানিয়ে দিল বিশু। বিশুর মুখে চিঠিতে লেখা বর্ণনা শুনে এবার সত্যিই সকলে ভয় পেয়ে গেল। কিন্তু বিশু এবার বলে উঠল,
বুঝতে পারছি এটা একটা হুমকি চিঠি, কিন্তু তাই বলে এভাবে লিখবে? এইটা কেমন তর চিঠি হলো, যেখানে লেখার ধরনের মধ্যে এত তারতম্য আছে? 5 থেকে জগাই নামক এখানকার স্কুলের শিক্ষক একবার ব্যাপারটায় কৌতূহলী হয়ে বলল, কই দেখি তো বিশু, কি সমস্যা, দে তো চিঠিটা। জগাই এই দেবানন্দপুরের গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। 2 বছর হলো এখানে এসেছে। তার আসল বাড়ি যদিও কলকাতায়, কিন্তু সে সরকারি বদলির দরুন আজ এখানে এসেছে প্রায় 2 বছর ধরে। সে ওই চিঠিটা আপাতমস্তক চোখ বুলিয়ে নিয়ে তারপর বলে উঠল, এই যে বিশু, তুমি কি শুধু একটা জিনিসই দেখলে নাকি? আমার চোখ এখানে বেশ কিছু তারতম্য দেখতে পাচ্ছে। বেশ এইটুকু বুঝতে পারছি যে এই লেখা একসাথে অনেক জনের লেখা, আর খুনটা অবধি হয়েছে ব্যক্তিগত কিছু স্বার্থ সিদ্ধির জন্য। অনেকে মিলে এটা লিখেছে, তাদের অনেক বুদ্ধি। একজন লিখলে যে শনাক্তকরণে সুবিধা হবে পুলিশের, তাই একসাথে অনেকে মিলে লিখেছে। আর স্পষ্টতই মনে হচ্ছে যে এই খুনের সাথে একসাথেই অনেকে মিলিত। আর শুধু মিলিতই নয় হে, যৌথ পরিকল্পনা বলতে হবে। সবই ফাঁকি দেওয়ার ফন্দি, বুঝলে? সবই ফাঁকি দেওয়ার ফন্দি। হ্যাঁ, বাহ, আপনার তো অনেক ভালো বিচার বুদ্ধি মশাই। আমার নিজেরও তাই মনে হচ্ছিল। আপনি এইগুলো একসাথে বুঝলেন কি করে? কথাটা ওই মুহূর্তে দাঁড়িয়ে বলে উঠল বিশু। বিশুর কথা শুনে প্রধান শিক্ষক জগাই এবার মাথা চুলকে বলে উঠলেন, ব্যাপারটায় আমার কোনো কৃতিত্ব নেই হে। আমার বন্ধু এগুলো নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করে। সে থাকে কলকাতায়। তাকে যদি এই সময় পাওয়া যেত দেবানন্দপুরে, তাহলে অবশ্যই সে কিছু একটা সুরাহা করে দিত। কিন্তু সে তো এখন অন্য কাজে ব্যস্ত। ঠিক আছে, পাহারা আর একটু বাড়িয়ে দেওয়া হোক, কেননা আমার মনে হচ্ছে খুনি হয়তো আবার আসতে পারে। আর বিশু, সজাগ থেকে সব কিছু দেখবে, কেননা কালকে থানা থেকে লোক এলে অবশ্য সব কিছু খুলে বলবে। কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব স্যার। শুধু ছিলিম তামাক হলেই আমার কাজ হয়ে যাবে। আমার এই দেহটা আঁকলে রাখবো একেবারে। আর আমার সাথে পান্না সিং আছে, সে তো অনেক দিন থেকে লেটেলের বিদ্যা জানে। সে লাঠিতে হাত দিলে প্রায় 10 জন তার কাছে কুপঘাত হবে, এটা আমি খুব ভালোভাবেই জানি। বিশুর কথা শুনে সকল গ্রামবাসী যে যার নিজের ঘরে ফিরে গেল। আর এক চিলিম তামাক সেজে নিয়ে ওরা দাওয়ায় বসে পড়ল। শীতকাল, তাই মৃতদেহের দেহে তাড়াতাড়ি পচন ধরার সম্ভাবনা খুবই কম। তাছাড়া তাড়াতাড়ি যে দেহে পচন ধরবে না, এই সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে বিশু বৃদ্ধ হরিখুড়ো আর তার মেয়ে কুন্তলাকে বাড়ির ভেতরে নিদ্রা যাওয়ার জন্য পাঠিয়ে আর একটা তক্তাপোষে বসে পড়ে পান্নার সাথে তাস খেলতে বসে পড়ল। ক্রমেই ওই তাসের নেশা জমে উঠল। কতক্ষণ ওই খেলা যে চলেছে তা জানি না। বাড়ির ভেতর থেকে অদূরে কাশবনে শিয়ালের দল ডেকে উঠল। পাশে মরা নিয়ে যে ওরা খেলছে সেই খেয়ালই নেই, কিন্তু এমন সময় কোত্থেকে যেন একটা সরসর শব্দ হলো। আর ওই শব্দ শুনে বিশু আর পান্না সিং কেমন যেন কান খাড়া করে চেকে উঠল। পান্নাকে উদ্দেশ্য করে বিশু বলল, এই যে পান্না, তুমি কি কিছু শুনতে পেলে নাকি? আমি কিন্তু কারোর পায়ের শব্দ শুনতে পেলাম মনে হলো। ঘাড় ঘুরিয়ে পান্না একবার পেছনের দিকে তাকালো। তারপর সে তরাক করে উঠে গেল। উঠোনের পশ্চিম অংশে একজোড়া জ্বলন্ত চোখ দেখেই সে দ্রুত চলে গেল তার লাঠি গাছা নিয়ে। সে যেতে যেতেই একবার পেছন ফিরে বলল, বাবু, আপনি দেহটা আগলে বসে থাকুন, আমি দেখে আসছি। যদি কোনো সন্দেহ কেউ খাপটি মেরে লুকিয়ে থাকে, তাহলে আমি এই লাঠির বাড়িতে তার মাথা দুটো ভাগ করে দেবো। দেখি সাবধানে, আলোটা নিয়ে যা, নইলে যে কিছু দেখতে পাবি না। না না, সেসবের দরকার নেই। তাতে যে লুকিয়ে আছে সে সজাগ হয়ে যাবে। আরও অনেক কথাই পান্না বলেছিল, কিন্তু সেগুলো দূর থেকে অস্পষ্ট হয়ে গিয়েছিল। নিশাচর প্রাণীর মতোই সে ওখানে পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কাউকেই দেখতে পাচ্ছে না, কিন্তু ওই আলোর ঝলসানিটা তার চোখে পড়েছে। বিশু তক্তার উপর পড়ে থাকা তাসগুলোকে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে ঠায় বসেই রইল।
তার চোখ একবার মৃত বিজয়লালের দিকে আর আরেকবার অন্ধকারের দিকে নিবদ্ধ। বৃষুর পেছনের দিকে একটি মাটির প্রাচীর রয়েছে। বাইরে থেকে ছোট একটা লাফ দিলেই প্রাচীরের নাগাল পাওয়া যায় আর নিমেষেই টপকে আসা যায়। কেউ যদি খালি পায়ে একটা লাফ দিয়ে উঠোনে নেমে আসে, তার উপর ধীরে ধীরে কুয়াশা জমছে। মাথার ওপর থাকা চাঁদটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। ফলে কেউ যদি খালি পায়ে পা টিপে টিপে বিশুর দিকে এগিয়ে আসে, তাহলে তো তার আর কোনো ভয়ই নেই। বিশু কিন্তু সমস্ত মন সামনের দিকে। এবার সে নিজের পরনের ঘড়িটার দিকে একবার চাইল, তারপর বলে উঠল, কই গেল পান্না? এতটা সময় লাগে নাকি? এইদিকে যে শীত বাড়ছে, ভাবলাম এই দেহটা নিয়ে যদি দাওয়ার ওপর রাখা যায় তাহলে কেমন হয়। ঠান্ডায় যে জমে যাচ্ছে। উফ, কে? এই কথা বলতে বলতেই হঠাৎ করে অনুভব করলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার নাকে কেউ যেন একটা রুমাল চেপে ধরেছে, আর সে বারবার গোঙানির মতো আওয়াজ করে যাচ্ছে। কে? কে আমার ওখানে দাঁড়িয়ে আছে আর আর আমার মুখ চেপে তুললো কে? আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। পান্না, পান্না, কই তুমি? পান্না। পান্নার সাথে তোর আর এই জীবনে হবে না দেখা। ভগবানের কাছে গিয়েই দেখা করিস একেবারে। খুব শখ না আমার কাছে বাগড়া দেওয়ার? এইবার তোকে শেষ করব। পুলিশে খবর দিতে বারণ করেছিলাম কুন্তলাকে, আর তোকে আমি এতভাবে ইশারা দিলাম, কিন্তু তুই কিছুতেই শুনলি না। এইবার দেখ। সত্যি বিশু এবার অবাক হয়ে গেল। তার অমনোযোগিতার সুযোগ নিয়ে কেউ তার পেছনের শিকারী বাঘের মতো ধীরে ধীরে যে এগিয়ে আসছে, সেটা ভ্রূণাক্ষরেও সে টের পায়নি। আর পেলেই বাকি, ঠেকিয়ে কি সে রাখতে পারত? তার পিঠে আগে থেকেই আঘাত বড় বেশি। এইবার ওই আঘাতের উপর আঘাত এসে পড়ল। যখন ওই খুনি তার মুখে রুমাল চেপে ধরল, ঠিক তখন। আর ওই ক্ষত থেকে রক্ত বেরিয়ে তার পিঠ ভিজিয়ে দিলে সেই দৃশ্য দেখে খুনিও হো হো করে হেসে ফেলল। কুন্তলা আর হরিখুড়োর কারোর তখন কিছু জ্ঞান নেই। আসলে খুনি যে আছে সে অতি চতুর। ওই দুজন ঘুমে অচেতন। ওইদিকে পান্নার আসার কোনো নামগন্ধও নেই। খুনি যে রুমালটা চেপে ধরেছিল আর কোনো সারা শব্দ দিল না বিশু। সে মাটিতে লুটিয়ে পড়ল। পান্না অনেকক্ষণ ধরে লাঠি নিয়ে ঝোপের মধ্যে সেই সন্দেহজনক ব্যক্তিটিকে খুঁজে চলেছিল। কুয়াশার মধ্যে শুধু দুই টুকরো জ্বলন্ত বিন্দু তাকে আকর্ষণ করেছিল। সে ওই লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছিল। সে হঠাৎ করে অনুভব করল যে তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর পিছনে ঘুরে কিছু একটা বোঝবার আগেই দরাম করে তার মাথায় প্রচণ্ড আঘাত পড়ল। ওই আঘাতে কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করলো। পান্না জোরে চিৎকার করতে গিয়ে বিশুর মতো তার মুখটা কেউ যেন চেপে ধরল আর হো হো করে হেসে উঠল। তারপর আরেকটা মোক্ষম আঘাত। সব শেষ। বাড়িতে পড়ে রইল শুধু 3টে প্রাণীর নিষ্প্রাণ দেহ। ওই রাতটা কেউই বুঝতে পারল না। খুনি এইবার বিজয়লালের দেহটা তুলে সেটাকে টানতে টানতে সদর দরজা খুলে নিয়ে সেখান থেকে অন্ধকারে মিলিয়ে গেল। দরজাটা অবশ্য হাট করেই খোলা রইল। শীতের রাতে কুয়াশার আড়ালে ওই খুনি হারিয়ে গেল নিজের কার্যসিদ্ধি করে। পরদিন ভোর আনুমানিক 5টার দিকে টর্চ হাতে পৌঁছে গেলেন কতকগুলো উর্দিধারী পুলিশ। পুলিশের দলের মধ্যে ছিল শুধু 5 জন লোক। আসলে বিশুকে প্রতিশ্রুতি দিয়ে ওই থানার দারোগাই এসেছিলেন, কিন্তু তিনি যখন দূর থেকে দেখলেন যে দরজাটা হাট করে খোলা, তখন অদ্ভুতভাবে তার কপালে ভাঁজ পড়ল। তিনি নিজের চিবুকে হাত দিয়েই বলে উঠলেন, আরে ওই দেখো, দরজা হাট করে খোলা না? কিন্তু শীতের রাতে গ্রামের দিকে যেইখানে চোরের উপদ্রব এত বেশি, সেইখানে কোনো গৃহী মানুষ দরজা খুলে রাখবে কেন? অদ্ভুত তো। এই যে তোমরা দুজনে গিয়ে দেখো আসল ব্যাপারটা কি, দেখে আমাকে জানাবে। আর তোমরা দুজনে বাড়ির আনাচে কানাচে একটু ভালো করে দেখে নাও। কথাটা শুনে ওই কনস্টেবলগুলো তৎপর হয়ে উঠল। বুট জুতোর খটখট শব্দ তুলে ওই বাড়ির দিকেই পা বাড়ালো। আর শুধু তাই নয়, ওই খোলা দরজা দিয়ে প্রবেশ করলো 2 জন। দারোগাবাবু যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে বাড়ির ভেতরটা পরিষ্কার দেখা যায় না, কেননা ভোর হলেও এখনও তেমন আলো ফোটেনি। থানার দারোগার কাছে একটি বিরাট সাইজের পার্সেল টর্চ রয়েছে। তার আলোতে যথাসম্ভব দেখে নিচ্ছেন তিনি। সবেমাত্র পাখি ডাকা শুরু হয়েছে আর পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে। থানার দারোগা মিস্টার রতিকান্ত সেন দুধে দারোগা,
এমন অনেক জটিল কেসের দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন। তিনি গতকাল তার কাছে আসা বিশুর কথাগুলো মন দিয়ে ভাবছিলেন, কিন্তু সেই ভাবনায় অবসর পড়ল। দৌড়ে একজন কনস্টেবল তার কাছে ছুটে এসে বলল, স্যার একবার আসবেন স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। রতিকান্তের এইবার চিন্তাভগ্ন হলো। তিনি তৎক্ষণাৎ ওই দিকে পা বাড়িয়ে দিলেন। তারপর তিনি দাঁড়িয়ে পড়লেন চৌকাঠের বাইরে। বাইরে দাঁড়িয়ে তিনি ভেতরের দৃশ্য দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। কনস্টেবল বলল, স্যার মনে হচ্ছে আসল মৃতদেহ লোপাট হয়েছে। যার কথা গতকাল ওই লোকটি বলছিল সেই দেহ তো এখানে কোথাও পেলাম না। একটু দেখুন, বুঝতে পারবেন। তারকা বিস্মিত হয়ে এইখানে ইতিউতি দেখতে লাগলো। তিনি দেখে শুনে এও বললেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম যে ওই দেহটা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে। দেখো তো এনার দেহে প্রাণ আছে নাকি? আর ইনি তো দেখে মনে হচ্ছে বিশু। রতিকান্ত সেন এবার জলের ছিটে দিতে লাগলো। আর ক্রমাগত জলের ছিটে দেওয়ার ফলস্বরূপ ধীরে ধীরে বিশু চোখ খুলে একবার তাকালো। আর তাকেই সে বলে উঠল, আমার দেহের প্রতিটা অঙ্গে তীব্র বিষের মতো যন্ত্রণা করছে। আপনি এখন কেমন বোধ করছেন বিশুবাবু? আমি থানা থেকে এসেছি, দারোগা রতিকান্ত সেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? গতকাল কি হয়েছিল? আমি কি বেঁচে আছি? আমার কি হয়েছিল? এক গ্লাস জল দিন। আমার তেষ্টায় যে ছাতি শুকিয়ে যাচ্ছে। রতিকান্তের চোখের ইশারায় থানার কনস্টেবল এবার কলসি থেকে এক ঘটি জল এনে দিল। জল খেয়ে বেশ খানিকটা জিরিয়ে নিল বিশু। তারপর খুব কষ্ট করে চোখ মেলে বলল, দারোগা বাবু, গতকাল আমাকে কেউ খুন করতে চেয়েছিল। এই দেখুন এই চিঠিটা। এই চিঠিটা কুন্তলাকে কেউ দিয়েছিল হুমকি স্বরূপ, যে তদন্ত যদি চলে তাহলে বাপ আর মেয়ে দুজনকে নৃশংসভাবে হত্যা করবে। আমাকে নাকি এর মাসুল গুনতে হবে। এইবার বিশু তার কথাগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেল। সব শুনে থানার সকলেই চমকে উঠল। আর সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ল। থানার দারোগা কনস্টেবলকে ডেকে একবার দরজাটা খুলতে বলল। এই যে বাড়ির সকলকে ডেকে তোলো, আমাদের যে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর বিশুবাবু, আপনি খুনের গলাটা শুনেছেন? তার গলাটা ঠিক কেমন? তারপর আপনি কেমন গন্ধ পেয়েছিলেন নাকি যখন আচমকা ওই রুমালটা চেপে ধরেছিল তখন? বিশুর মাথায় তখনও যন্ত্রণা করছিল, তবুও সে চোখ বুজে চিন্তা করে বলল, জানি না, তবে বেশ ঝাঁঝালো গন্ধ। আর শুধু তাই নয়, আমার নাকে যখন ওই রুমালটা চেপে ধরলো তখন আমার ধীরে ধীরে সমস্ত হাত পা কেমন অসাড় হয়ে গেল। আমি এক পা অবধি নড়তে পারছিলাম না। তবে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আততায়ীকে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তাকে দেখতে পাইনি। প্রথমেই বলে রাখি, অন্ধকার ছিল আর ঘোর কুয়াশা হয়েছিল। আমি একটা র্যাপার দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছিলাম। আর শুধু তাই নয়, ওই খুনি যে আমার নাকে রুমাল দিয়েছিল সেও মুখ অবধি ঢেকে রেখেছিল র্যাপারে। তবে গলার স্বর শুনে মনে হচ্ছিল সে কিছুটা নেশা করে রয়েছে হয়তো। আর তার মুখ থেকে মদের গন্ধ আসছিল। আর হ্যাঁ, রুমালের মধ্যে মিশিয়ে রাখা ওষুধটার গন্ধটা বেশ তীব্র ঝাঁঝালো। আচ্ছা, তাহলে সম্পূর্ণ খুনের কাজটাই সে মদ্যপ অবস্থায় করেছে। আর ওই খুনটা ঠান্ডা মাথায় করেছে, এটাই মানতেই হবে। কিন্তু বিজয়লালের ওই জলজ্যান্ত দেহটা ওই সময় কই যেতে পারে? ওইটা যে আসল প্রমাণ। ময়নাতদন্ত করতে পারলে একটাই সুবিধা হতো, ওই যে খুনের ধরনটা জানতে পারতাম আর কি। কথাটা বলে একবার ইতিউতি চেয়ে নিলেন ওই থানার দারোগা। খানিক পরেই অন্য একজন কনস্টেবল এসে জানিয়ে গেল যে পাশেই যে ঝোপের ধারে ওরা খানা তল্লাশি করতে গিয়েছিল সেখানে আরও একটা লাশ উদ্ধার হয়েছে। লাশ উদ্ধারের কথাটা শুনে কিন্তু এবার বিচলিত হয়ে পড়ল বিশু। সে এইবার দ্রুত দৌড়ে গেল সেখানে যেখানে লাশটা পাওয়া গেছে। দ্রুত ওখানে গিয়ে সে দেখল
ওই লাশটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জনাকতক পুলিশ। অবশ্য রথিকান্তবাবুর আসার পর আরও অনেকেই এসেছিল। আর শুধু তাই নয়, বাড়িটাই ইতিমধ্যে অনেকেই ঘিরে ফেলেছে। গ্রামের অধিকাংশ মানুষ উঠে কি হয়েছে সেটা জানতে জড়ো হয়েছে, কিন্তু দরজা দিয়ে ঢোকার মুখেই দুজন পুলিশ সেপাই দাঁড়িয়ে রয়েছে। রথিকান্তবাবু বহিরাগতদের আসতে নিষেধ করেছে, ফলে তারা বাইরে থেকেই হট্টগোল করছে। কিন্তু সেই দিকে বিশুর কোনো ভ্রুক্ষেপ নেই। সে ওই বাগানের মতো জায়গাটায় গিয়ে দেখল খোলা অংশটায় ঝোপের ধারে জঙ্গলের আধিক্য যেখানে কম, সেখানে পান্না সিং পড়ে রয়েছে। আর শুধু কি তাই, ওই লাশটা মুখ থুবড়ে পড়ে রয়েছে। মাথা থেকে তখন অনেকটাই রক্ত বেরিয়েছে। ইতিমধ্যে ভেতর থেকে দরজার কপাট খুলে দাঁড়িয়েছে হরি খুঁড়ো, তার পরনে লুঙ্গি। আর তিনি নিজের বাড়ির সামনে এত ভিড় দেখে বেশ অবাক হয়েছেন। বিস্ফারিত চোখে তিনি বললেন, কি হ্যাঁ, ব্যাপার কি? হ্যাঁ, আমার বাড়িতে এতগুলো পুলিশের লোক কেন? হ্যাঁ হ্যাঁ, কি 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 হয়েছে, কি হয়েছে? দারোগাবাবু এইবার সন্দেহের দৃষ্টি নিয়ে এগিয়ে গেলেন তার দিকে। তারপর বেশ খানিকটা তাকে দেখে নিয়ে তারপর বললেন, হ্যাঁ, আমাদের আসতে হয়েছে। আর আপনি কি হরি চক্রবর্তী, এইবারের গৃহস্বামী? আপনার সাথে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল আর কি। থানার দারোগার ওই কথা শুনে হরিকুড়ো বেশ খানিকটা থতমত খেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি সেই। কেন কেন বলুন তো? হ্যাঁ, ব্যাপার কি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর কটা বাজলো বলুন তো? হ্যাঁ, এ কি 7টা বেজে গেল? হ্যাঁ, কেন, আপনি কি এত বেলা করে ঘুম থেকে ওঠেন না? বৃদ্ধ বেশ দৃঢ়কণ্ঠাই বলে উঠলেন, কসমিন কালেও নয়। আমি ওই দিনের আলো ফোটার আগেই উঠি, কিন্তু আজকে কেন যে দেরি হলো বুঝতে পারলাম না। ও ও মাথাটা তো বেশ ধরেছে রে। কেন, কি হয়েছে আপনার সাথে সেইটা বুঝতে পারেননি? আর আপনার ছেলে বিজয়লাল যে মৃত, সেই কথাটা জানেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কথাটা জানি। কালকে আমার মেয়ে কুন্তলা সে সন্ধ্যার প্রদীপ দিতে গিয়ে নাকি একটা চিৎকারের শব্দ শুনতে পায়। সেই তারপর দেখে যে আমার একমাত্র ছেলে মৃত অবস্থায় ওই ঝোপের আড়ালে পড়ে আছে। দারোগাবাবু, আমার ওই ছেলেকে যে খুন করেছে, আপনি তাকে দোষী সাব্যস্ত করুন। সবার আগে তাকে শাস্তি দিন, নইলে বাপ হয়ে আমার যে শান্তি হবে না গো। ও যে আমার শেষ বয়সের ভরসা ছিল। ও ভিন্ন আমার যে আর কেউ নেই। আপনি দয়া করে কিছু একটা করুন দারোগাবাবু, কিছু একটা করুন। দেখুন, আমাদের সাথে একবার থানায় একবার আপনাকে যেতেই হবে। আপনার স্টেটমেন্ট আমাদের নিতে হবে। আর আপনার মেয়েকে একবার ডাকুন, তার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে, কেস সংক্রান্ত অবশ্যই। কথাটা না জানলে আমাদের একেবারেই চলবে না। আচ্ছা হরিবাবু, আপনি কি কাউকে সন্দেহ টন্দেহ করেন? আর আপনার ছেলে কি এইখানেই খুন হয়েছে? আর হ্যাঁ, করেটা কি শুনি? বৃদ্ধ এইবার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একে একে উত্তর দিলেন, আমার মেয়ে এখনো শুয়ে আছে, অথচ সে কিন্তু আমার আগেও উঠে পড়ে উঠোন ঝাঁট দেয়, আর ওই গোয়াল ঘর পরিষ্কার করে, উনুনে আঁচ দেয়। কিন্তু কেন যে এখনো আজ জেগে উঠল না বুঝতে পারছি না। আপনার ঘরটা একবার দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, অবশ্যই দেখুন। তাতে যদি আমার ওই খুন হওয়া ছেলের দোষী ধরতে গিয়ে আপনি কিছু সূত্র পান, তাহলে খুব সুবিধে হয়। থানার দারোগায় এবার ভিতরে গেলেন বৃদ্ধের সাথে। বাড়ির ভেতরটা দেখবার মতো কিছুই নেই, আর 4-5টা বাড়ির মতোই মাটির বাড়ি। আর ওই বাড়িটার আনাচে কানাচে ছিটিয়ে রয়েছে অতি সামান্য নিত্যদিনের ব্যবহার্য কিছু আসবাবপত্র। সেইগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। বাড়িটার মধ্যে থাকার মধ্যে শুধু রয়েছে 2টো ঘর। যেই ঘরে বৃদ্ধ হরি শয়ন করে সেই ঘরে রয়েছে একটি মস্ত বড় খাটিয়া আর চলতি বছরের ক্যালেন্ডার। এছাড়া রয়েছে ছোট্ট একটি আলনা, ব্যাস। আর দেওয়ালে টাঙানো 2টো হুকো। মেঝে মাটি দিয়ে নি কোনো। এছাড়া আর যা যা আছে সেগুলোর দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে না।
তবে সত্যি বলতে কি, সব কিছু জিনিসই একবার তুলে সূর্যের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, কিন্তু তাতে কিছুই দেখতে পেলেন না। উনি এবার ভেজিয়ে রাখা দরজাটার দিকে এগিয়ে গেলেন, আর একবার ইতস্তত সূচক মৃদু ক্রেশে ঢুকে পড়লেন। ঘরটা অন্ধকারে ঢাকা, জানলাটা খোলা হয়নি, ফলে প্রথমে কিছুই দেখতে পেলেন না দারোগা সাহেব। উনি এইবার বৃত্তর দিকে তাকিয়ে বললেন, মেয়েকে একবার ডেকে তুলুন। আমার যে কতগুলো প্রশ্ন আছে সেগুলো করে আমি আবার থানায় ফিরে যাব। আর আপনার ছেলের মৃতদেহটা কই লোপাট করে রাখা হয়েছে সেইটা একবার আমাকে তদন্ত করে দেখতে হবে। বৃদ্ধ হরিকুড়ো প্রথম দিকে কিছুই বুঝতে পারছিলেন না। তিনি এইবার সোজা গিয়ে নিজের মেয়েকে অনেকবার ডাকলেন, কিন্তু কুন্তলা যেন মরার মতোই শুয়ে রয়েছে, কোনো সাড়া শব্দ নেই। রতিকান্তবাবু এইবার সোজা গিয়ে তার মাথার কাছে রাখা কলসিটা একবার দেখলেন, আর তারপর মুখ তুলে জিজ্ঞাসা করলেন, এই জল কি খেয়েছিলেন শুতে যাওয়ার আগে? ঘাড় হেট করে বৃদ্ধ হ্যাঁ বলল। তারপর ওখান থেকে এক ঘটি জল তুলে থানার দ্বারকাকে খানিকটা দিয়ে বললেন, এই দেখুন, এই হচ্ছে জলটা। এই জলটাই আমি আর আমার মেয়ে খাই। আসলে আমাদের বাড়িতে না ওই দুটো কলসি আছে, একটা রান্নার কাজে ব্যবহার হয় আর আরেকটা ওই ব্যবহার হয় আমাদের নিত্য পানের জন্য। আচ্ছা, এই জলটা কোথা থেকে তুলে এনেছিলেন কিছু জানেন? কুন্তলাই তো বরাবর জল আনতে যায়, তবে ওই বেশিরভাগ গ্রামবাসী জল তোলে ওই চৌধুরীদের পুকুর থেকেই। আর হ্যাঁ, এখান থেকে না বেশ খানিকটা এগিয়ে গেলেই একটা মস্ত ইদারা আছে, ওখান থেকেও না জল মাঝে মাঝে আনা হয়। তাহলে এই জলটা বলতে পারবেন কোত্থেকে তুলে আনা হয়েছে? সন্দিগ্ধভাবে তাকালেন রতিকান্ত। বৃদ্ধ এইবার উবু হয়ে বসে পড়ে প্রায় উঠে আসা চুলবিহীন মাথায় টোকা দিতে দিতে বললেন, আগে এইটা মনে হয় কুন্তলা না সেই ইদারার কাছ থেকেই তুলে এনেছে। কেননা আমার ব্যাপারটা এই কারণে মনে হচ্ছে যে সে অনেকটা দেরি করে ফিরেছিল, আর ফিরতে ফিরতে না সাঁঝ নেমে এসেছিল। আমি তাকে খুব বকাঝকা করেছিলাম রীতিমতো, কেননা সন্ধ্যের পর পাড়া গ্রামে ওইভাবে চুল খোলা রেখে যেতে নেই। হ্যাঁ, কোথাও একদম ওইভাবে যেতে নেই, তাতে ক্ষতি হয়, সেটাই আমি একটু বোঝাচ্ছিলাম। তখনই সে আমাকে বলে ওই ইদারার জল সে এনেছে। কিন্তু কেন বলুন তো দারোগা বাবু, খুনের সাথে সামান্য জলের কি সম্বন্ধ? আমার মাথায় তো বাবা কিছুই আসছে না। দরকার নেই আপনার মাথায় আসার, জলটার খাবেন না, ফেলে দিন। আর হ্যাঁ, সকলে যেইখান থেকে জল নেয় সেইখান থেকেই জল নেবে, দিনকাল ভালো না, চলি। আর হ্যাঁ, মেয়ে জেগে উঠলেই কিন্তু একবার থানায় নিয়ে আসবে, তার সঙ্গে কথা বলা হলো না, আর একটু সজাগ হয়ে থাকবেন, কেমন? বেশ বেশ দারোগা বাবু, তাই যাব। রতিকান্ত আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কনস্টেবলের দিকে একবার তাকিয়ে বলে উঠল, বাড়ি কি সব কিছু থানা তল্লাশি করেছে? কিছু পেয়েছে? না স্যার, পাইনি। আসলে ওইখানেই গন্ডগোল। খুনি যে আছে সে বড্ড চালাক, একটা কিছু সে ফেলে যায়নি। বেশ, চলো, আর এই দেহগুলো সরকারি হাসপাতালে দিয়ে আসি, ময়নাতদন্তের রিপোর্ট আমার দরকার। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি এই পান্না সিংয়ের দেহটা নিয়ে যাচ্ছি। তবে মনে হচ্ছে ভোঁতা অস্ত্রের আঘাতেই মাথাটা ফেটেছে। বাড়ির বাইরে সকলেই অপেক্ষা করছিল। এই দেবানন্দপুর গ্রামের শিক্ষক জগাইবাবু কিন্তু সবকিছুই শুনেছেন। এইবার রতিকান্তবাবু পায়ে পায়ে এগিয়ে গেলেন ধীরে ধীরে সমবেত মানুষদের সামনে। তিনি এইবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই যে বিজয়লাল বলে ছেলেটা, তার সম্বন্ধে কতটা জানেন একটু বলুন তো? গ্রামের কোনো মানুষই ভয়ে উত্তর দিল না। অনেকবার শুধিয়ে শেষমেশ রতিকান্তবাবু কিন্তু এইবার বেশ বিরক্ত হলেন। তারপর বললেন, আপনাদের কিসের ভয়ে মুখ খুলছেন না? আমাকে একটু বলুন না। আপনি তো বললাম কোনো ভয় নেই, আপনাদের ওপর কেউ কিছু করতে পারবে না, দরকার হলে থানার লোক থাকবে। দলের মধ্যে থেকে এইবার জগাইয়ে গিয়ে এসে দুই হাত জোর করে নিজের পরিচয় দিয়ে বিনীতভাবে হেসে বলল, দারোগা বাবু, আমরা হচ্ছি গিয়ে গো বেচারা লোক, নিজের প্রাণের ভয় আছে। গ্রামের মানুষেরা স্ত্রী সংসার নিয়ে বাস করে, কেউ কি সর্বনাশ নিজের ঘরে ডেকে আনতে চায়?
সকলে ওই অজ্ঞাত খুনির ভয়ে মুখ খুলছে না, কিন্তু একটা কথা, এই যে আমি যতটুকু জানি সেটুকু আপনাকে বলতে পারি। এইবার রতিকান্তবাবু চোখ তুলে একবার আপাতমস্তক দেখে নিলেন, তারপর কাছে গিয়ে বললেন, হ্যাঁ, আপনি কি জানেন? আমি শুধু এইটুকুই জানি যে বৃদ্ধ হরিখুড়োর ছেলে বিজয়লাল এখানে এসেছিল সম্প্রতি কিছুদিন হলো। ওই ধরুন না, গোটা একটা সপ্তাহ হয়তো পার হয়েছিল। আসলে আমার সাথে তার মাঝে মধ্যে দেখা হতো। নদীর ধারটা আমরা প্রায় ঘুরে আসতাম, আর সেই সময় টুকটাক কথা হতো আর কি। আচ্ছা, তা ওনার আচরণে কি অসঙ্গত কিছু লক্ষ্য করেছিলেন? উনি যে খুন হতে পারেন সেই সম্বন্ধে কিছু কিছু কি ধারণা করতে পেরেছিলেন আপনি? না, তেমন তো কিছু মনে হয়নি, তবে হ্যাঁ, স্মোকিংটা একটু বেশি মাত্রায় করত, আর তার মুখটা উদাস হয়ে থাকতো। আমি তার কাঁধে হাত দিয়ে তাকে অনেক সান্ত্বনা দিতাম, কিন্তু সে আমার কথা শুনে তেমন ভাবে কিছুই বলতো না। কিছু একটা গোপন সে করতই, আর সেইটা আমাকে বেশ সন্দিগ্ধ করে তুলতো। শেষ আপনার সাথে তার কদিন আগে দেখা হয়েছিল? দেখা হয়েছিল এই গেল শুক্রবার, আর এই দেখা হওয়াটাই আমার সাথে তার শেষ দেখা। আর একটা কথা মনে পড়ছে, ও সেটা তো বলাই হয়নি। বলুন বলুন, সমস্যা নেই, কিছু শুনছি আপনার কথা। বিজয়লালের একটা অভ্যেস ছিল যে সে মন খারাপ হলেই নির্জনে বসে বসে বেহালায় সুর তুলে একান্ত মনে বাজিয়ে যেত। ওই বাজনার সুর এমনই যে সেটা শুনলে মনে হতো নিজের ভেতরকার দুঃখ আর চিন্তাটা সে বাইরে বের করে আনছে। এইটুকুই আমি জানি, এর বাইরে বেশি কিছু আমার জানা নেই। কিন্তু কেমন করে যে জানলো যে তার খুন হবে সেটা সে বলেনি। কই এমন ধরনের বাতিক তো শুনিনি। বেশ, আমি এই নিয়ে আর কিছু তথ্য প্রমাণ দরকার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে দেহটা কই লোপাট হলো? থানা দারোগা চলে গেল, আর গ্রামের মানুষগুলো নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল। বিশু অবশ্য থানাতেই গেল, কেননা তার সঙ্গে রতিকান্তবাবু কথা বলবেন। কিন্তু এই দেবানন্দপুর গ্রামের স্কুলের একমাত্র যিনি প্রধান শিক্ষক, অর্থাৎ জগাইভূষণ চক্রবর্তী, সে কিন্তু এইবার বাড়ি ফিরে গিয়ে চিঠিটা লিখতে বসলেন। সে কাকে চিঠি লিখবে তখনও সে কাউকেই বলেনি। খানিক পরেই ও বেলা 9টা নাগাদ কুন্তলার যখন নিদ্রাভঙ্গ হলো, তখন সে সব কথা শুনে বলল, ঠিক আছে বাবা, আমি থানায় গিয়ে দারোগাবাবুকে সব কথাই বলতে পারি, কিন্তু ওই যে খুনি আছে সে যদি আমাকে মেরে ফেলে। ওই যে চিঠিটা আমার সামনে জানালা দিয়ে ফেলে দিয়ে সে চলে গিয়েছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল যে তদন্তের কাজ যদি না থামে তাহলে কিন্তু বাড়ির ছাদে নিশুতি রাতের আধারে আগুন জ্বালিয়ে সে আমাদের হত্যা করবে। সেই সম্পর্কে কিছু ভেবেছ? আর দাদার দেহটা তো সে নিয়েই চলে গেল। এবার সমস্ত শেষকৃত্য কি করে শেষ হবে? দাহ না হলে তো কিছুই করা যাবে না। কথাগুলো শুনে হরিখুড়ো কিন্তু এইবার চোখে জল ফেলতে শুরু করলেন। বিজয়লাল তার একমাত্র ছেলে, সুবোধ বালক বলতে যা বোঝায়, তার জীবন্ত প্রতিমূর্তি সে যেন। হরিখুড়ো এইবার মেয়েকে বলে উঠল, কি যে ভুল করেছিলাম মা! আমার বিঘেখানেক চাষের জমি বিক্রি করে ছেলেকে কলকাতায় পাঠালাম। সেইখানে না জানি কার সাথে কি শত্রুতা করে ফিরে এলো, আর সেই সাথেই নিজের জীবনটা খুইয়ে বসলো। দেখো দেখি, যদি দারোগাবাবু কিছু একটা করতে পারে তাহলে তাহলে আমি এই বুড়ো বয়সে মরতে যাব, নইলে যে জীবনটা আমার শেষ হয়ে যাবে। কুন্তলা কোনো কথা বলতে পারল না, বাবার মুখের দিকে চুপ করে তাকিয়ে রইল। সন্ধ্যার আগেই সে বাবার সাথে গরুর গাড়ি করে চলে গেল থানায়। থানার দারোগা তাদের দেখে সামনে বসিয়ে বললেন, এই কজনকে আমার সন্দেহভাজন বলে মনে হচ্ছে। দেবানন্দপুরে এরাই আসামি আছে।
আমি হাতের লেখাটা অবধি মিলিয়ে দেখেছি, কিন্তু কারোর হাতের লেখার সাথে ওই পত্রটা মিলছে না। বিশুর কাছে তুমি ওই চিঠিটা দিয়েছিলে? ঘাড় নাড়ল কুন্তলা। কথাটা শুনে দারোগাবাবু দুই হাত একত্র করে থুতনির ওপর রাখল আর বিচলিত হয়ে বলে উঠল আনমনেই, ওই চিরকুটটা পেতাম তাহলে আমার কাজ অনেকটা সহজ হতে পারত। কেননা ওই চিঠিটাই একমাত্র হদিশ করে দিত। কিন্তু বিশুবাবু কি করে এতটা অবিবেচক হলে? কুন্তলা নিজের থেকেই এবার বলে উঠল, আসলে আমার মনে হয় বিশুবাবু যখন অজ্ঞান হয়ে গেল সেই সময় খুনি ওটা তার বুক পকেট থেকেই চুরি করে নিয়েছে। কিন্তু দারোগাবাবু, এইবার আপনি দয়া করে ওই খুনিকে ধরুন। সে আমার দাদাকে বিনা কারণে হত্যা করেছে। খুনের কারণ কি কিছু জানেন? ওইটাই আমি তদন্ত করে দেখেছি। সেই কারণটা ধরতে পারলেই তো খুনের কিনারা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার সব কিছু জিজ্ঞাসা করা হয়ে গিয়েছে। দয়া করে এই এজাহারের ওপর একটু সই করে দিন, তারপর বাকিটা আমাদের ওপরে ছেড়ে দিন। কেননা খুনিকে যদিও ধরতে পারি, তার আগে আমাদের সাক্ষ্য প্রমাণ দরকার। খুন যে সেই করেছে সেটা যদি না পাই তাহলে আর কোত্থেকে আমি তাকে দোষী সাব্যস্ত করব? কুন্তলা কিঞ্চিত লেখাপড়া জানত। সে পেনটা বাগিয়ে ধরে থানার দারোগার উল্লেখিত স্থানে নিজের হস্তাক্ষরে সই করে দিল। ওরা দুজনেই চলে গেল। বাইরেই গরুর গাড়ি দাঁড়িয়েছিল, তাতেই উঠে পড়ল। শুধু হরিকুড়ো যাওয়ার আগে আরেকবার এগিয়ে এসে বলল, দেখবেন দেখবেন, জানো জানো, ন্যায় হয় আমার ছেলের সাথে, ন্যায় হয় দারোগা বাবু। আচ্ছা, আপনার ছেলে কলকাতায় কোথায় থাকতো সেই সম্বন্ধে কিছু জানতেন না? না না, আমরা তো কিছুই জানি না। শুধু এইটুকুই জানি সে কলকাতা থেকে বেশ মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিত, আর ওই টাকাতেই না আমার সংসারটা সচ্ছলভাবেই চলে যেত। হঠাৎ করেই সে যেন বেশ অবস্থাপন্ন হয়ে উঠেছিল। আচ্ছা, ছেলের নামটা যেন কি ছিল? আগে বিজয়লাল। আচ্ছা। কথাটা বলে হরিকুড়ো চলে গেল। আর থানার দারোগা রতিকান্তবাবু এবার খোলা দরজার দিকে তাকিয়ে চেয়ে রইলেন। তার মুখে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এলো। বাইরে তখন বৃষ্টি পড়তে শুরু করেছে। টানা ঘণ্টা পাঁচেক খাওয়ার পর বৃষ্টিটা থামল। আর এক সপ্তাহ অতিবাহিত হলো, কিন্তু না পাওয়া গেল খুনির হদিশ, আর না পাওয়া গেল হারিয়ে যাওয়া ওই দেহটা। রতিকান্তবাবু বেশ বিচক্ষণ ব্যক্তি। তিনি এই গ্রামের শ্মশানে জনকতক সেপাই মোতায়েন করে রেখেছে। ফলে শ্মশান বন্ধুরা আর যাই হোক না কেন, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লোপাট করবে সেটাই সম্ভব হয়। রাত্রি গভীর হলেও কিন্তু পাহারা বাড়তে থাকে। কিন্তু টানা সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও কিছু হয়ে উঠল না। ইতিমধ্যে আর তেমন কিছুই ঘটেনি এই দেবানন্দপুর গ্রামে। বৃষ্টি শুরু হওয়ার পর পাহাড়ের কাছে কিছুটা শিথিলতা দেখা যায়। কিন্তু একদিন এক চৌকিদার নিজের মতোই ধূমপান করছিল। বেশ অন্ধকার হওয়ার দরুন সে পথ চলতে চলতে কোথায় যে চলে এসেছে তার কোনো খেয়াল নেই। এইদিকে আকাশ মেঘলা হয়ে চাঁদ ঢেকে ফেলেছে। ফলে ওই চৌকিদার আশেপাশের কিছুই দেখতে পাচ্ছিল না। বিরক্ত হয়ে সে বলে উঠল, এই দূর, এই অন্ধকারে পথ চলা যায় নাকি? এক কাজ করি, আলো জ্বালিয়ে দেখে নি যে কই আছি। বলেই সে নিজের কাছে থাকা টর্চটা সুইচ টিপল, কিন্তু না, আলো জ্বলল না। বেশ অবাক হয়ে গেল ওই চৌকিদার। তারপর বিস্মিত হয়ে বলে উঠল, যা, আলো জ্বলছে না কেন? এইদিকে যে অন্ধকারে কিছুই দেখতে পারছি না। ব্যাটারি তো সম্পূর্ণ নতুন লাগালাম হপ্তাখানেক হলো। এই রে, এইদিকে আবার যে সিগারেটটা নিভে গেল। থানা থেকে এমন গুরুতর কাজ দিয়েছে, আর এই সময় বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির মধ্যে অন্ধকারের ভিতর কোত্থেকে খুনিকে ধরবো? ব্যাটা নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে লুকিয়েই আছে। যা, দেশ লাইটাও যে ভিজে। কথাগুলো বলতে বলতে ওই চৌকিদার একসময় একটা পাকুর গাছের কাছে এসে দাঁড়ালো। হঠাৎ সে শুনতে পেল ছপছপ পায়ের শব্দ। যেই না সে পেছনে ফিরেছে, কে তার দিকে দেশলাইটা বাড়িয়ে ধরল আর চৌকিদারকে বলল, এই নিন, সিগারেটটা ধরিয়ে নিন। এইটার জন্যই বুঝি মেজাজটা খিচড়ে ছিল, তাই না? এই এই কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। দেশলাইটা ধরিয়ে ওই জ্বলন্ত আগুনটা এগিয়ে দিল চৌকিদারের দিকে। কিন্তু চৌকিদার টের পেল না,
যে তার পাশে চলেছে তার ঠোঁটে একটা শয়তানি হাসি খেলে গিয়েছে। চৌকিদার ভালোভাবে নিভে যাওয়া সিগারেটটা ধরিয়ে টান দিতে শুরু করলো। এইবার ওই অজ্ঞাতা লোকটা বলে উঠল, বৃষ্টির মধ্যে এইভাবে হাঁটাহাঁটি করবেন না স্যার। চলুন, ওই যে ভাঙা কাছারির বাড়িটা দেখছেন, সেখানে গিয়েই দুদণ্ড দাঁড়াই। চৌকিদার এবার বেশ অবাক হয়ে গিয়েই আকাশের দিকে তাকালো, আর গায়েও ছিটেফোঁটা বৃষ্টি এসে লেগেছিল। সে আকাশের দিকে তাকিয়ে প্রতীকের এই প্রস্তাবে সম্মত হলো। দুজনেই ক্রমে নিবিড় অন্ধকারের ভেতর দিয়ে হারিয়ে গেল। পরদিন সকালে তন্ন করে পুলিশ ওই চৌকিদারের দেহটার হদিশ খুঁজে পেল মজে যাওয়া পুকুরের কাছে। সেইখানেই ওই চৌকিদার রামভরসের দেহটা পাওয়া গেল। আর ওই দেহটা পুকুরের পাড় থেকে তুলে দেখা গেল যে গলার সামনেটা কেউ যেন ধারালো ব্লেড দিয়ে চিরে দিয়েছে। রতিকান্তবাবু নিজেও ঘটনাস্থলে এলেন আর ঝুঁকে পড়ে দেহটা দেখে বললেন, হ্যাঁ, গলা থেকে ধারালো দাগটা গিয়েছে, রক্ত জমাট বেঁধে আছে। আর কিছু কি পাওয়া গিয়েছে? কনস্টেবল রতনলাল একটি রুমাল বার করে একটা আধ খাওয়া সিগারেট এনে রতিকান্তের কাছে রাখল। সেটা দেখেই সে বুঝতে পারল যে মৃত্যুর আগে ওই কনস্টেবল সিগারেট খাচ্ছিল। কিন্তু খুনটা কে করল? যে কে করল সেটা কেউই জানে না। তবু অনুসন্ধানে ত্রুটি করলেন না রতিকান্তবাবু। একের পর এক খুন হচ্ছে দেখে তার প্রকৃত হত্যাকারী কে সেটার হদিশ না পেয়ে তিনি ব্যর্থ হচ্ছেন, এবং সেটাই তার মনক্ষুণ্ণ হওয়ার কারণ। তিনি এবার ওই দেহটা নিয়ে চলে যেতে বলেন কনস্টেবলকে, আর নিজে কিছুটা সময় এদিক ওদিক অনুসন্ধান করলেন। কিন্তু এমন কোনো সন্দেহভাজক জিনিস তিনি খুঁজে পেলেন না যার দ্বারা সত্যি প্রমাণিত হয় যে কেউ খুনটা করেছে। কোনো কিছু করতে না পেরে তিনি নিজের মনে মনেই বলে উঠলেন, একবার যদি আমি ওই খুনিকে ধরতে পারি, তাহলে ওই খুনিকে ফাঁসির কাঠে ঝুলিয়ে তারপরে আমি থাকবো। কে? আপন মনেই রতিকান্তবাবু কথাগুলো বলেছিলেন, কিন্তু সেই সময় তিনি শুনতে পেলেন অপরিচিত একটা কণ্ঠ। আচমকা ওই কণ্ঠস্বরে তিনি একটু চমকেই উঠেছিলেন। তিনি পেছনে ঘুরে দেখলেন কে যেন পেছনে দাঁড়িয়ে রয়েছে, এবং সেটার কেউই নয়, এই গ্রামের প্রধান স্কুল শিক্ষক জগাই। তাকে দেখে নিয়ে ঘুরে প্রশ্ন করলেন, কথাটা কি আপনি বলেছিলেন? এইবার জগাই মৃদু হাসি ফুটিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি অনেক দিন ধরেই পুলিশের এই অনুসন্ধানে নজর রেখেছি। আপনার হাতে নাগালে বাইরে গিয়ে ওই অদৃশ্য আততায়ী বারবার খুন করল। এইবার সর্বসীমা পার করে দিয়ে খোদ পুলিশ কর্মীকেই খুন করে ফেলল। কিন্তু কিভাবে সেটাই ধরতে পারছেন না, তাই তো? আমি চাইলে সাহায্য করতে পারি। আমি নিজে ঠিক কিছু করব না। একজন আছে যে তুখোড় বুদ্ধি ধরে নিজের মগজে। যদি চান তাহলে তাকে ডেকে আনতে পারি। এইটা নিছকই একটা গ্রামের ঘটনা, কিন্তু সে দুধে কেস পর্যন্ত সুরাহা করেছে। এইবার রতিকান্তবাবুর কপালে ভাঁজ পড়ল। দেখুন, এই আইনি কাজে আমার দরকার নেই কোনো সুপারিশের। আপনি ভেবে দেখুন, তারপর আমার সাথে যোগাযোগ করলেই হবে। এই বলে তিনি হনহন করে চলে গেল স্কুলের দিকে। রতিকান্তবাবু ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মাথার মধ্যে তার একগাদা চিন্তা ঘুরছে। অনেক প্রশ্ন তার এখনও জানার বাকি। ট্রেনটা এসে থামতেই প্ল্যাটফর্মে এসে থামল একজন সুদর্শন দেখতে ব্যক্তি। ট্রেনটা নামার পর জগাই তাকে দেখে বেশ উল্লাসিত হলো এবং দুই হাত বাড়িয়ে এগিয়ে গেল তার কাছে। তারপর স্টেশন চত্বরে হর্ষধ্বনি করে উঠল, এই যে অনেকদিন পর দেখা হলো তো, তা কেমন আছো? এতদিন পর বুঝি বন্ধুকে মনে পড়লো? হ্যাঁ, জগাইয়ের যে বন্ধু, সে একবার তার কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকিয়ে দৃষ্টিপাত করল। তারপর মৃদু হেসে বলল, অবসর নেই একদম, কলকাতায় থাকি। একলা একটা মেস নিয়েই থাকি, কিন্তু আমার পেশা তো জানোই। আমি যদি ওইখান থেকে চলে আসি তাহলেই পুলিশ মহলের কাজের অনেক ব্যাঘাত হবে। আমাকে ছাড়া চলবে না আবার দিব্যবাবু, তোমার লেখা চিঠি দেখিয়েই তবে এখানে এসেছি। খবরের কাগজে আবার বড় বড় হরফে এইখানকার ছোট্ট খুনের ব্যাপারটা বেরিয়েছে। ওইটাই আমার প্রথমে দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রায় 2-এর বেশি হত্যা হলো,
কিন্তু খুনি কে সেইটাই বার করতে এখানকার পুলিশ একেবারে নাজেহাল। তাই আবার দ্বিরক্তি না করেই ভাবছিলাম যে তোমাকে একবার ফোনটা করে পুরোটা জানি, কিন্তু মেঘনা চাইতেই জল, তুমি নিজেই আমাকে পত্র দিলে। পত্র তো দিয়েছিলাম সে অনেক দিন হলো, আর তুমি তার থেকে হপ্তা তিনেক বাদে এই এলে। হ্যাঁ, তুমি আগে এলে তো ওই পুলিশ কর্মীটির এমন হতশ্রী দশা হতো না ভাই। এইগুলো কিন্তু ঠিক নয়। তার উপর দেহটা লোপাট অবস্থায় আছে। পুলিশ একটা প্রমাণ কারোর বিরুদ্ধে তো পায়নি। শুধু তাই নয়, হত্যাকারী যে সে আবার গ্রামের মধ্যে ঢাকা দিয়ে একের পর এক হত্যা লীলা চালাচ্ছে। কোত্থেকে যে এই হত্যাকারীর আমদানি হলো বুঝিনে বাবু। এ তো লন্ডনের সেই জ্যাক দ্য রিপারের অবিকল হুবহু সংস্করণ। যে তা তোমার কাছে ওই আদেশনামা আছে তো? আমি সব কিছু প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি, শুধু আমার একটু নিলিবিলিতে ভাবতে দিতে হবে। জানো তো জগাই, এমন অনেক কেস হাতে পেয়েছি যেগুলো ঠান্ডা মাথায় আমি সুরাহা করে দিয়েছি, আর তার জন্য আমার কোনো দৌড়ঝাঁপের দরকার হয়নি। দরকার হয়েছে কাগজ কলমের। দেখি এইখানের কোনো কাজ আমি সঠিকভাবে করতে পারি কি না। যেইভাবে খুন হচ্ছে তাতে মনে হচ্ছে খুনের সংখ্যা দেবানন্দপুর গ্রামে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তুমি আগে থানায় যাবে, তাই তো? হ্যাঁ, ইচ্ছে তো আছে সেই রকমই। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে তারপর সোজা চলে যাব তোমার বাড়িতে। সকাল থেকে ওইখানেই ওই খুনের কিনারা করতে লেগে পড়তে হবে, কিন্তু তার আগে আমার কিছু তথ্য দরকার। দুজনে স্টেশন থেকে নেমে একটা গরুর গাড়ি ভাড়া করে নিল। জগাই এবার বলল, ভাই থানায় নিয়ে চলো। গরুর গাড়িটা চলতে শুরু করলো, আর আধ ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে গেল থানায়। থানার মধ্যে তখন রতিকান্তবাবু নিচের টেবিলে বসে এক মনে কেসের ফাইলগুলো দেখে চলেছিল, আর ওইগুলো দেখেই তার মুখটা ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছিল। ঠিক ওই সময় একজন কনস্টেবল এসে খবর দিল রতিকান্তবাবুকে। দেখা করার ইচ্ছে না থাকলেও কনস্টেবলের মুখে শেষের জরুরি কথা আছে এটা শুনে তিনি বললেন, বেশ, পাঠিয়ে দাও। আরে জগাইবাবু, আপনার এইখানে হঠাৎ তলব বুঝলাম না। আর আপনার সাথে ওই ভদ্রলোকটি কে? আরে বসুন বসুন। দুজনেই বসে পড়ল। এইবার জগাইয়ের বন্ধু বলল, দারোগাবাবু, আমি কোনো রকম ভূমিকা করব না। আসল কথা হচ্ছে এই যে আমার এই কেস নিয়ে একটু তদন্ত করার ইচ্ছে, তবে আলাদাভাবেই আমি এই কাজে হাত দিতে চাই। শুনলাম নাকি 1 মাস প্রায় কেটে গেল, আপনারা এখনও অবধি এই খুনিকে ধরতে পারলেন না, আর তার মধ্যেই সে আপনাদের চোখ ফাঁকি দিয়ে 3টে খুন করে দিব্যি মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। রতিকান্তবাবু এবার একটু অপমানিত বোধ করলেন। তারপর বললেন, দেখুন, আইনি কাজে আপনি কিন্তু দখলদারি করতে পারেন না, আর আমার সাথে এইভাবে কথা বলার কোনো অধিকারই কিন্তু আপনার নেই। কিসের অধিকারে আপনি এই কেসে নাক গলাতে চাইছেন? কারোর সুপারিশ আছে নাকি? যতই আপনি বুদ্ধিদীপ্তভাবে দেখিয়ে অনেক কিছু দেখাবার চেষ্টা করুন না কেন, যে কেস পুলিশ পারছে না সুরাহা করতে, আপনি তা পারবেন। একবার সে মৃদু হেসে উঠল। তারপর নিজের বুক পকেট থেকে একটা পত্র বের করলো। সেটাই বাড়ি দিতে দিতে বলল, এই দেখুন, এইটাই কি লেখা আছে। রতিকান্তবাবু হাত বাড়িয়ে ওই পত্রটা নিলেন, আর ওই পত্রের শেষে সিলের ছাপটা থেকেই বিস্মিত হলেন। আপাতমস্তক চোখ বুলিয়ে তিনি বললেন, এই যে ওপর মহল থেকে টাইপিং চিঠি, আর নিচে সরকারি ছাপ দেওয়া আছে। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি কে? আমি হচ্ছে কমিশনার সাহেবের একজন সৎ পরামর্শদাতা, ওরফে সত্যানুসন্ধানী দুর্গাশঙ্কর মিত্র। আমি যেই মাত্র এই পত্রটা পড়েছি সেই মাত্রই ভেবেছিলাম যে খুনি প্রথম খুনটা করেছে ঠিকই, কিন্তু সে তার পথের কাঁটাকে সরিয়ে দিতে চায়। তাকে ধরতে হবে। তারপর দেবানন্দপুর গ্রামের ব্যাপার নিয়ে কলকাতায়, বিশেষত লালবাজারে আমাকে অনেকবার যেতে হয়েছে। খোদ কমিশনার সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের মধ্যে কিছু গোপন অনেক কিছুই আলোচনা হয়েছে। আমার এই বন্ধুটি প্রধান শিক্ষক হয়ে যখন এই গ্রামে পোস্টিং পায়, তখন আমি সত্যি বলতে হাতে চাঁদ পেয়েছিলাম। তাই সে আমাকে নিয়মিত পত্র মারফত খুঁটিনাটি জানিয়েছিল, কিন্তু
আপনারা যে এতদিন ধরে খুনিকে ধরতে পারেননি সেইটাই আমার বেশ অবাক লাগলো। আচ্ছা, বিজয়লাল কি করত সেই সম্বন্ধে জানা গিয়েছে? হ্যাঁ, এই গ্রামের দক্ষিণ পশ্চিমে হরি চক্রবর্তী বলে একজন আছেন। তিনি ছেলেকে শহরে পাঠাবার জন্য জমি জিরেত বিক্রি করে পাঠিয়ে দিয়েছেন কলকাতায়। সেইখান থেকে মাস 6 পরে ফিরে এসেই সে এইখানে নিজের বাড়ির বাগিচায় খুন হয়। পেপার ওয়েটটা তুলে নিয়ে দুর্গাশঙ্কর এবার বেশ কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে আনমনে বলে উঠল, খুনের আসল কারণটা কি? আচ্ছা, মৃতদেহ কি দেখেছিলেন? না, ওইটা দেখতে পারলেই তো সব থেকে সুবিধে হতো, কিন্তু ওটাই খুনি কই যে লোপাট করেছে সেইটা জানা যায়নি। তবে হ্যাঁ, বিজয়লালের বোন নাকি জবানবন্দিতে বলেছে সে দেখেছিল তার দাদাকে প্রথমে ওই ভোঁতা একটা অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে তারপর গলার নলিটা এই প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি কেটেছে। আচ্ছা, তবে এই খোঁজটা নেওয়াটা দরকার ছিল যে বিজয়লাল কলকাতায় কোথায় থাকে। ওইটা জানতে পারলে হয়তো খুবই সুবিধে হতো। আপনি কি কলকাতায় কাউকে পাঠিয়েছিলেন? না দুর্গাশঙ্কর বাবু, আমি কাউকে পাঠাইনি। যদি বলেন তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। অবশ্যই কাউকে একবার পাঠিয়ে দিন, কারণ খুনি সম্বন্ধে জানতে হলে আমাদের তার আসল কারণটা জানা চাই। জানেন তো, এমনটাও হতে পারে যে বিজয়লাল যা জানতো সেটা অন্য কেউ নাও জানতে পারে। আর শুধু তাই নয়, সে হঠাৎ করে কেন চলে এলো সেইটাও জানা চাই। আর একটা কথা, আপনাদের প্রতিটি পদক্ষেপ হয়তো কেউ না কেউ ওই খুনির কাছে আগে থেকেই পৌঁছে দিচ্ছে, তাই সে আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছে। বলছেন কি? চিৎকার করে উঠল রতিকান্তবাবু। তারপর সামনের দিকে যে পাল্লা দেওয়া খোলা দরজাটা রয়েছে ওইটা উঠে গিয়ে বন্ধ করে দিল। নিজের কণ্ঠ সংযত করল, আরও নিচু স্বরে বলল, আপনি কি তাহলে আমাদের থানার কাউকে সন্দেহ করছেন? কিন্তু কেউ এমন কাজ কেন করবে? ঘুষের কথা অনেকেই জানেন। হয়তো ওই খুনি আপনাদের কোনো পুলিশ কর্মীকে নগদ কিছু দিচ্ছে আর প্রতিনিয়ত তার থেকে তথ্য সংগ্রহ করছে। আর তার গোপন ডেরাটা কোথায় সেই সম্বন্ধে সেই জানতে পারে। টাকার জন্য কত সৎ মানুষ অসৎ পথে নেমেছে সেটা তো জানেনি। তাহলে কি করতে হবে? আপনার মতলবখানা কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। না, এইখানে আমি কিছুই বলতে পারবো না। দেয়ালেরও কান আছে। আপনি বরং চলে আসুন সন্ধ্যার দিকে জগাইয়ের বাড়িতে, সেইখানেই আপনাকে সব কিছু বলে দেবো। থানা থেকে বেরিয়ে দুর্গাশঙ্কর বাড়ির দিকে চলল। দিন সাতেকের মতো সে সমস্ত গ্রামে হন্যে হয়ে ঘুরে কিসব যেন করল এবং তা একবর্ণও বুঝতে পারল না জগাই। সে যতই প্রশ্ন করে যে ব্যাপারটা কি, দুর্গাশঙ্কর কিছুই উত্তর দেয় না, শুধু বলে সে নাকি তথ্য জোগাড় করছে। একদিন সন্ধ্যার দিকে রতিকান্তবাবু নিজেই এলেন তার বাড়িতে। দরজা খুলে দিতেই এবার জগাই দুর্গাশঙ্করের কাছে নিয়ে গেল তাকে। দুর্গাশঙ্কর বলল, দারোগাবাবু, আপনার খুনি আসামি আর কেউই নয়, বিজয়লালের ঘনিষ্ঠ বন্ধু দিগম্বর। সেই আসল খুনি, আর তাকে ধরতে হবে। তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ মোটের উপর জোগাড় করে ফেলেছি। এইবার শুধু তাকে গ্রেপ্তার করে হাজতবাস করিয়ে আদালতে পেশ করাটাই হলো আপনার কাজ। আর 2 ঘা উত্তম মধ্যম দিয়ে সত্যি কথাটা বার করানোটা সে আপনি ভালোই পারবেন। খুনের মোটিভটা পরিষ্কার আমার কাছে। এ দেখুন, কেস ফাইল আমি আমার মতো করেই তৈরি করেছি। দারোগা ওই কেস ফাইলে একবার চোখ বুলিয়ে নিল, তারপর বলল, আপনি এত কম সময়ে কি করে ওই খুনির সন্ধান পেলেন? আর সে কি এখন গ্রামে আছে না চলে গিয়েছে? গ্রামেই আছে, কিন্তু সে যে আজকের খানিক পরেই ট্রেন ধরে কলকাতায় চলে যাবে সেই সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা আছে। আর আমার অনুমান মিথ্যে হওয়ার নয়। কার কাছ থেকে এত কিছু জানতে পারলেন? দুর্গাশঙ্কর এইবার মৃদু হেসে বলল, আমি জেনেছি, সে নিয়ে কিছুই ভাববেন না। আপনি শুধু একটা কাজ করুন, আজকে স্টেশনে দাঁড়িয়ে থাকুন 2 জন পুলিশ বাহিনী নিয়ে। ওইখানে দাঁড়িয়ে শুধু পাহারা দিন, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আপনি এতটা কি করে আত্মবিশ্বাসী যে ওই খুনি রাতের ওই ট্রেনে করেই কলকাতায় রওনা দেবে? খুলে বলুন না দুর্গাশঙ্কর বাবু, আর কৌতূহল যে আমার একেবারে সইছে না। দুর্গাশঙ্কর এইবার একটা পেপার কাটিং
তার বুক পকেট থেকে বের করে সেটা দেখালো। তারপর বলল, এই দেখুন, কালকে পার্ক স্ট্রিটে একটা নিলাম আছে। আমি জেনেছি ওই খুনি প্রায় ওই নিলামে বেশ মোটা মূল্যের আসবাবপত্র কেনাকাটি করে। আর শুধু তাই নয়, ওইখান থেকে কিনে রাখা জিনিস সে চড়া দামে বিদেশের মার্কেটে বিক্রি করে। কালকে সে ওই নিলামে যাবেই, আর জিনিসগুলো কিনে তারপর বিদেশের মার্কেটে পাড়ি দেবে। ফলেই তার হাতে সময় কম। আপনি এক কাজ করুন, স্টেশনের বাইরে যে পথগুলো আছে সেইগুলোই দিন কতকের জন্য বন্ধ করুন, আর সন্দেহভাজন ব্যক্তি দেখলেই তাকে আটক করুন। তার সাথে রাখা জিনিসপত্রগুলো সার্চ করুন। দুর্গাশঙ্কর এবার 2 হাত গুটিয়ে আরামকেদারায় বসে পড়ল আর গুনগুন করে একটা গান ভাজতে লাগলো। তার দুটো চোখ বন্ধ, আর ওই রকম স্বভাবসিদ্ধ ভঙ্গি দেখে জগাই কিন্তু এবার না হেসেই পড়ল, যান দারোগাবাবু, কাজ তো প্রায় শেষের দিকেই। এইবার আপনি শুধু ওইখানে গিয়ে খুনিকে ধরুন। দুর্গাশঙ্কর তো একাই সব কিছু করে দিল, আপনার কাজ শুধু ধরে ফেলুন। কিন্তু বুঝবো কি করে যে ওই খুনি কে? কারণ স্টেশনে তো কম করে অনেক যাত্রীদের বিচরণ থাকবে। তাহলে দুর্গাশঙ্কর এবার চোখ খুলল। একটা লম্বা ওভারকোট সে পরে থাকবে, তার হাতে থাকবে একটা স্যুটকেস, আর সেই স্যুটকেস নিয়েই সে ইতিউতি দেখতে দেখতে যাবে, আর বারবার ঘাড় বাড়িয়ে সে সিগন্যাল দেখার চেষ্টা করবে। কারণ এই দেবানন্দপুরে তার আর কিছুই করার নেই, ফলে সে দ্রুত চম্পট দেওয়ার চেষ্টা করবে। ওই ব্যক্তিকেই ধরবেন, কেননা এই গ্রামে এখনও তেমন লোক নেই যে রাতের ট্রেন ধরে কলকাতায় যাবে। আর খুনি ধরা পড়লে আমাদের একটা ফোন করবেন, বাকিটা আমি থানায় গিয়ে দেখে নেব। রতিকান্তবাবু আর কোনো কথা না বলে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন আর গটগট করে বুটের শব্দ তুলে প্রস্থান করলেন। ঘণ্টা 2 এভাবেই অতিক্রম হয়ে গেল, আর ঠিক তারপরেই টেলিফোনটা বেজে উঠল। 2 বন্ধু মিলে সবে রাতের খাওয়ার সমাধা করেছে। এমন সময় টেলিফোনের কর্কশ ধ্বনি শুনে দুর্গাশঙ্কর বলল, ওই ধরা পড়ল খুনি, যাও দেখো গিয়ে কি দরকারে রতিকান্তবাবু ফোন করেছেন। জগাই উঠে গেল, আর ফোনটা তুলেই তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই উচ্ছ্বাসিত কণ্ঠে এইবার রতিকান্তবাবুই বললেন, জগাইবাবু, দুর্গাশঙ্করবাবু কি আছেন? তাকে দ্রুত থানায় চলে আসতে বলুন। ওনার কথা মতোই খুনি ধরা পড়েছে। আমরা স্টেশন থেকেই তাকে ধরেছি। দ্রুত বলুন চলে আসতে। ফোন রেখে জগাই বলে উঠল সেই সংবাদটা। দুর্গাশঙ্কর এবার আত্মপ্রসাদের হাসিটা হেসেই উঠল। তারপর বলল, চলো হে, তোমাদের গ্রামের একটা গরুর গাড়ির গাড়োয়ানকে ডেকে নিয়ে আসো। গাড়োয়ানকে ডেকে এবার 2 বন্ধু রওনা হলো থানার দিকে। থানায় পা রাখতে রতিকান্তবাবুর সামনে পথ রোধ করে দাঁড়ালেন। তার চোখে মুখে আনন্দের অভিব্যক্তি। তিনি অত্যন্ত প্রসন্ন। কাছে এগিয়ে এসে দুর্গাশঙ্করকে দেখিয়ে দিল যে আসল খুনিকে। খুনির 2 হাত পিছমোড়া করে বাঁধা, আর সে মুখটা নিচু করে বসে রয়েছে। পরনে একেবারে শহুরে পোশাক, দেখে বেশ সচ্ছল বলেই মনে হলো। দুর্গাশঙ্কর বলল, বিজয়লালের দেহটা কোথায় আছে? আপনি যে একের পর এক খুন করেছেন সেই সম্বন্ধে আমাদের জানতে আর বাকি নেই। চুপচাপ আমাকে বলে দিন, কোথায় আছে দেহটা, আর ওই রত্নটা কোথায়? কিসের রত্ন? আমি কোনো রত্ন সন্ধান দিতে পারবো না, আমি কিছুই জানি না। আচ্ছা, তাই বুঝি। এই বলে দুর্গাশঙ্কর ব্যক্তির গলায় আটকে রাখা লাইটারটা একটানে খুলে দিল, আর ওই লাইটার খুলে দিতেই মাটিতে গড়িয়ে পড়ল একটা এলাচের মতো নীল, অথচ বেশ উজ্জ্বল নীলা। ওটাই হাতের তালুতে রেখে বলতে শুরু করলো সে, রতিকান্তবাবু, এই হচ্ছে আপনার খুনির আসল মোটিভ। এ ব্যক্তিগতভাবেই একজন স্মাগলার, যে কিনা বিদেশের বাজারে দেশের জাতীয় সম্পদ বিক্রি করে। আসলে হরিখুড়োর ছেলে শহরে লেখাপড়া শেষ করে একটা জাদুঘরে কাজ পায়। আর এই যে নীলাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আমাদের দেশের নবাব সিরাজউদ্দৌলার অতি প্রিয় আংটি, যেইটা যুদ্ধের সময় তার হাতে থাকলে তার জয় নিশ্চিত ছিল, কিন্তু সেটা চুরি করে তার অনুচর। এই মহামূল্যবান আংটি হাতবদল হতে হতে শেষমেশ পৌঁছায় গিয়ে কলকাতার জাদুঘরে। আর এই ব্যক্তি কলকাতায় বিজয়লালের সাথে একই মেসে থাকত, যা আমার নিজের গুপ্তচরের কাছ থেকে আমি জেনেছি। আমি নিজে অনুসন্ধান করেও জেনেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখানো হয়নি। বলেই নিজের বুক পকেট থেকে একটা কাগজ বের করে। ওটাই সেই বিজ্ঞাপনের কাগজটা।
যেইখানে ওই বিদেশি বাজারের কথা লেখা রয়েছে। ওটাই দুর্গাশঙ্করের হাতে দেখে কিন্তু এইবার ওই নীল ব্যক্তিটা নড়ে উঠল। সে বলল, এটা পেলেন কোত্থেকে? একই প্রশ্ন রতিকান্তবাবুও করলেন। দুর্গাশঙ্কর কিন্তু এইবার সহজভাবেই উত্তর দিল, এইটা আমি একদিন নদীর ধারে হাওয়া খেতে গিয়ে যেখানে কাছারি বাড়িটা আছে সেইখানেই পড়ে থাকতে পেয়েছি। এটা একটা মোক্ষম প্রমাণ, যা হাতছাড়া করাটা তদন্তের কাজের জন্য মোটেই যুক্তিসঙ্গত নয়। আপনি বলবেন নাকি আমিই ফাঁস করে দেব? মৃতদেহটা কই? আমি কিছুই জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে আইনে মামলা করতে পারি। বি কেয়ারফুল। কিন্তু তাই যদি হয় তাহলে সবার আগে আপনাকে আমি দফায় দফায় দোষী সাব্যস্ত করতে পারি। প্রথমেই আপনি বিজয়লাল, পান্না সিং আর পুলিশ চৌকিদারকে একসঙ্গে 3 জনকে হত্যা করেছেন। আর শুধু তাই নয়, দেশের জাতীয় সম্পদ পর্যন্ত বিদেশের বাজারে পাচার করার চেষ্টা করেছেন। একসাথে কয়েক ধারায় আপনার কতদিনের মেয়াদে জেল হতে পারে আশা করি আপনি বুঝতে পারছেন। আমিই বলে দিচ্ছি, রতিকান্তবাবু, ওই দেহটা জমিদার বাড়ির যে কাছারি ঘরটা আছে ওইখানেই রাখা আছে, একটা কফিনের ভেতর। ওইটা এখনও গেলে আপনি খুঁজে পাবেন। দেহটা মাত্র কয়েক ঘন্টার প্রচেষ্টাতেই বের করল রতিকান্তবাবু। থানার কর্মীদের সঙ্গে আমরাও গিয়েছিলাম ওই জঙ্গলে আবৃত ওই কাছারি বাড়িতে। সেইখানে গিয়ে দুর্গাশঙ্কর বের করলো ওই কফিনটার রংটা ছিল বাদামি, যার উপর ক্রুশ চিহ্ন আঁকা। বহু প্রচেষ্টায় বের করে তারপর ঢাকনাটা খুলে দিয়ে দেখা গেল বুকের কাছে হাঁটু করে পাশ মুড়িয়ে একজন তরুণ যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। আর সত্যিই তার গলার কাছে বেল্ট দিয়ে কাটা। জগাই চিৎকার করে উঠল, আরে এটা তো বিজয়লালের দেহটা। শেষ যখন আমার সাথে তার দেখা হয়েছিল তখন সে এই জামাটাই পরেছিল। একে খুন করে এইখানে ফেলে রেখে দিয়েছে আর আমরা জানতেও পারিনি। কি আশ্চর্য, কি আশ্চর্য! দুর্গাশঙ্কর আর কোনো কথা না বলে জগাইয়ের সঙ্গে বাইরে চলে এলো। আর ওইদিকে পুলিশ অনেক তথ্য পেয়ে ওই খুনিকে নিজের সাথে নিয়ে গিয়েছিল হাজতে। পথে চলতে চলতে জগাই দুর্গাশঙ্করকে জিজ্ঞাসা করলো, ভাই দুর্গাশঙ্কর, যে কাজ 1 মাসের ওপর পুলিশ করতে পারলো না সেটা তুমি পারলে কি করে? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সে শুধু একবার হাসলো, তারপর বলল, এইটা কোনো ব্যাপার না। হ্যাঁ, প্রথমেই আমি পুরো ঘটনাটা শোনার পর হরিখুড়োর বাড়িতে হানা দিই, আর সেইখানে গিয়েই ওই জায়গাটা খুঁজে দেখি তন্ন তন্ন করে, যেইখানে বিজয়লালের মৃত্যুটা হয়েছে। সেইখানে আধা ঘন্টা খোঁজার পর তেমন কিছু না পেয়ে আমার মনটা সন্দেহে ভরে ওঠে। আমি নানাবিধ প্রশ্ন বিশু আর তার সাথেই অনেককেই জিজ্ঞাসা করি। হরিখুড়ো কিছু জানুক না জানুক এইটা জানালো যে বিজয়লাল কলকাতায় গিয়েছিল নিজের স্নাতকের লেখাপড়া করার জন্য, আর সেই জন্যেই সে লেখাপড়া শেষ করে পেয়ে যায় একটা ছোট্ট কাজ। কি কাজ সে করত সেই সম্বন্ধে সে কাউকেই কিছু বলেনি। প্রতি সপ্তাহে সে একটা করে চিঠি লিখত, আর সেইখানেই স্পষ্ট করে উল্লেখ করত সে কেমন আছে না আছে। অবশ্য এইগুলো তার প্রথম দিকের চিঠি। সে মানি অর্ডার করে হরিখুড়োকে টাকা পাঠাতো। আমি ওই কথা জেনে অনেক অনুসন্ধান করে দেখলাম যে বিজয়লাল আদতে কি কর্ম করত, সেটা আমার জানা দরকার। তাই নাম দিয়ে আমি আমার একজন কলকাতার অতি পরিচিত ব্যক্তিকে, যে থানায় নিযুক্ত আমার বিশেষ বন্ধু, তার কাছে জানতে চাইলাম। আমার চিঠির উত্তর 1 সপ্তাহ অতিক্রম করে তারপর এসেছিল। ওই ডাকের চিঠিটা তুমি নিজেই সই করে নিয়েছিলে। ওই পত্রতেই লেখা ছিল যে তার কলকাতার মেস খানাতল্লাশ করে কলকাতার ওই পুলিশ পেয়েছে তার চাকরির নিয়োগপত্র। সেইখান থেকেই জানতে পারলাম যে বিজয়লাল একটা মিউজিয়ামে কাজ করত, আর তার কাজে ঢোকার সপ্তাহখানেক পরেই ওই মহামূল্যবান রত্নটা হারিয়ে গিয়েছিল। আর রত্নটা হারিয়ে যাওয়ার কিছুদিন পরেই সে তল্পি তল্পা গুটিয়ে এখানে চলে আসে। আর এই যে ব্যক্তি তাকে খুন করেছে সে আসলে ছিল ছদ্মবেশে। 2 জন একই মেসে থাকার কারণে ওই চুরিটা করে। কথা ছিল যে ওই রত্নটা বিক্রি করে 2 জনের মধ্যে লাভের অংশ ভাগাভাগি করে নেবে, কিন্তু তার আগেই ফাঁকি দিয়ে চলে আসে বিজয়লাল। আর তার পিছু করতে করতে এইখানে চলে আসে ওই খুনি।
সে এইখানে এসে নিজের কাজ সমাধা করে ওই রত্নটা নিজের কাছে রেখেছিল, কিন্তু তারপরেই পালিয়ে যাওয়াটা উচিত বিবেচনা করেনি, কেননা মিউজিয়ামে তার ব্যবহৃত একটা রুমাল সেখানকার পুলিশ পেয়েছিল, যেইখানে ওই খুনির নাম লেখা ছিল। আর তাই আইনের চোখে ফাঁকি দিয়ে এই অচপাড়া গ্রামে গা ঢাকা দিয়েছিল, আর তার কাজে বাধা দিচ্ছিল যারা, তাদের একের পর এক হত্যা করে দিচ্ছিল। আর বিজয়লালের দেহটা ওই কাছারি বাড়িতে সে লুকিয়ে রেখেছিল। যদি নদীর ধারে বেড়াতে গিয়ে আমি ওই চিরকুটটা না পেতাম, তাহলে হয়তো ওই খুনি আমার কাছে অধরায় থেকে যেত। কথাটা বলে দুই বন্ধু মিলে এবার বাড়ির পথে ফিরে গেল। খুনি ধরা পড়ার পর নাকি সব কথা স্বীকার করেছিল। পরদিন থানার দারোগা এসে আমাদের বলে গিয়েছিল সেসব কথা। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।